সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ড বন্ধের দাবিতে সদর মহকুমা শাসক দপ্তরে 24 নম্বর ওয়ার্ড কমিটি। দায়সারা কাজের অভিযোগ পৌরসভার বিরুদ্ধে, জল প্রকল্পে গর্তে পড়ল বাস। মানব বর্জ্য থেকেই তৈরি হবে জৈব সার, আধুনিক উদ্যোগে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় আসছে বড় বদল। এবার আসছে বিস্তারিত সংবাদে। পৌরসভার 24 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে সদর মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করা হলো। এই স্মারকলিপিতে বলা হয়েছে, জলপাইগুড়ি পৌরসভার দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ড হিসাবে পরিচিত মোহনবাগান লেন বা গৌড়ীয় মঠের রাস্তাটি, বর্তমানে সেই রাস্তার ধারে ফেলা হয় নোংরা। ফলে ওই এলাকার বাসিন্দা সহ বিভিন্ন জায়গায় মানুষের চলাফেরার জন্য চরম অসুবিধায় পড়তে হয়। বিদ্যালয়ের পড়ুয়াদের ওই পথে যেতে নোংরা দুর্গন্ধ দিয়ে পেরোতে যেতে হয়। সদর মহকুমা শাসকের কাছে 24 নম্বর ওয়ার্ড কমিটির দাবি, অবিলম্বে এই দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ড অন্যত্র জায়গায় সরিয়ে নিয়ে যেতে। আর তার জন্যই 24 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এসডিওর কাছে প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিলেন। গৌড়ীয় মঠের যে রাস্তায় মোহনবাগান লেন, যেখানে একদিকে মন্দির, একদিকে ক্রীড়াভূমি, একদিকে জলাভূমি, একদিকে আবাসন ঘনবসতিপূর্ণ এলাকা, সেই এলাকার রাস্তার উপরে নোংরা পড়ে আছে। সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড বলছে। আমরা বারবার পৌরসভাকে অনুরোধ করেছি যে সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে উল্লেখ থাকলেও সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড ওখানেই করতে হবে, এরকম কোনো মাথা ব্যথা কারো থাকা উচিত নয়। আমরা এসডিও স্যারের দৃষ্টি আকর্ষণ করলাম এবং এসডিও স্যারকে হস্তক্ষেপ করার জন্য বললাম যে এই ধরনের নোংরা পরিবেশ জলপাইগুড়িতে থাকতে পারে না। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র যে জায়গাটা, যেখানে জীব বৈচিত্র্যে ভর্তি একটা জায়গা, পরিপূর্ণ একটা জায়গা, সেখানে মানুষ বিভিন্ন ধরনের নোংরা পাড়িয়ে যেতে হচ্ছে স্কুল কলেজে, বাচ্চারা রুমাল চাপা দিয়ে যেতে হচ্ছে এবং যেভাবে নোংরা ফেলা হচ্ছে সেটা ঠিক না। আমি আপনাদের মাধ্যমেই পৌরসভাকে বলতে পারি যে আমাদের সঙ্গে পৌরসভার ইগোর কোনো লড়াই নেই। আমরা মানুষের ভালো চাই, মানুষ যাতে সুস্থ থাকে সেটাই চাই। আমার ধারণা পৌরসভাও সেটা চায়। আমরা সবাই মিলে বসে সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড অন্য কোনোখানে করতে পারি কিনা তা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। শুধুমাত্র জেদের কারণে একটা লোকালয়, যেখানে মন্দির রয়েছে, যেখানে মসজিদ রয়েছে, যেখানে আপনার জলাভূমি রয়েছে, আবাসন রয়েছে, ক্রীড়াভূমি রয়েছে, সেখানেই আমাকে নোংরা ফেলতে হবে, এই জেদ হয়তো বা ঠিক না। আমরা এসডিও সাহেবের হস্তক্ষেপ দাবি করলাম এবং উনি আমাদেরকে কথা দিলেন যে আমি দ্রুত ব্যাপারটা পৌরসভার সঙ্গে বসে কীভাবে সর্ট আউট করা যায় দেখছি। আমরা কিছুদিন ওয়েট করব, উনি কী পদক্ষেপ নিলেন সেটা দেখব, তারপরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি শহরে দুর্ঘটনা। সাত সকালে দুর্ঘটনার মুখে জলপাইগুড়ি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার ছাত্রছাত্রী বোঝাই একটি বাস। অল্পের জন্য রক্ষা পেলেন সবাই। প্রায় 50 জন মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে হোস্টেলের থেকে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন রাস্তায় আচমকাই গর্তের মধ্যে বসে যায় বাসের চাকা। কাত হয়ে যায় বাসের একাংশ। অভিযোগ, রাতে জল প্রকল্পের পাইপলাইনের কাজ হয়েছে রাস্তায়। ঠিকাদার সংস্থা রাস্তা ভরাট না করে যাওয়াতেই এই দুর্ঘটনা। অল্পের জন্য বড় সড়ো কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ডাক্তারি পড়ুয়ারা। খবর পেয়ে ছুটে আসেন ট্রাফিক পুলিশের কর্মীরা। এটা এই যে পাইপলাইনের কাজ করছে, এই রাস্তার মধ্যে ফাঁসে গেছে গাড়িটা। আচ্ছা, কি ছিল এখানে, কারা ছিল? ড্রাইভার ছিল, মেডিকেল গাড়ি, এটা হাসপাতালে মেডিকেল টিমের গাড়ি ছিল। তো এখন কি হয়েছে এখান থেকে রাস্তায়? এই যে ট্রেনের জন্য আটকে গেল, গাড়ি ফাঁসে গেল। কেউ আহত হয়েছে কেউ? না না, ওটা কিচ্ছু হয়নি। এটা কিসের জন্য হলো? এটা ড্রেন করেছে, রাস্তার ড্রেন করেছে, ওই ড্রেনে নরম মাটি পেয়েছে, গাড়ি টেনে নিয়েছে। আচ্ছা, তো বলছি এটা কি পাইপলাইন বসানোর জন্য? পাইপলাইন বসানোর জন্য। তো বলছে কোথায় যাচ্ছিল, কি হয়েছে? আমরা কলেজে যাচ্ছিলাম সদর হসপিটালে, তো হঠাৎ করে গাড়িটা এমনি হয়ে গেছে, পড়ে গেছে। কেউ আহত হয়েছে? না, কেউ কারো প্রবলেম হয়নি। তো রাস্তাটা কেউ মানে এখানে সব জল আসছে, জলের পাইপলাইন বসানো হয়েছে? হ্যাঁ, যেগুলো এই পাইপলাইনের প্রবলেমে এইসব হয়েছে। গাড়ি পাল্টে খাওয়া যায়? হ্যাঁ, গাড়ি পাল্টিয়ে গেছে। আহত কেউ হয়নি? না না, কেউ। পিনাকি শিলের রিপোর্ট।
জলপাইগুড়িতে মানব বর্জ্য থেকেই তৈরি হবে জৈব সার, এমনই আধুনিক উদ্যোগে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় আসছে বড় সড় বদল। দীর্ঘদিন ধরে সেপ্টেজ বা মানবদেহের মলমূত্র নিষ্পত্তি নিয়ে সমস্যায় ভুগছিলেন শহরবাসী। ডাম্পিং গ্রাউন্ডের পাশে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলার ফলে বাড়ছিল দূষণ, আশেপাশের মানুষের অসুবিধাও হচ্ছিল। তাই এবার সেই সমস্যারই বৈজ্ঞানিক সমাধান দিচ্ছে জেলা পরিষদ। বালাপাড়া পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডের কাছেই তৈরি হচ্ছে অত্যাধুনিক সেপ্টেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেখানে মানব বর্জ্য প্রক্রিয়াজাত করে উৎপাদন হবে উন্নত মানের জৈব সার। কৃষিকাজে ব্যবহারযোগ্য এই সার মাটির উর্বরতা বাড়াবে, রাসায়নিক সারের ওপরে নির্ভরতা কমাবে। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন কি বললেন, শুনুন। না, এটা একটা আমাদের একটা এই এফএসটিপি আর কি। আমরা আমাদের সদর ডিস্ট্রিক্টে আমরা 3টে করেছি, আমাদের সদর ব্লকেও একটা আছে। তো আমরা খুব তাড়াতাড়ি এটা যাতে সেই দুর্গন্ধর হাত থেকে রক্ষা পাওয়া যায়, যাতে স্বচ্ছ পরিবেশ একটা আমরা পাই, এজন্য করেছি। মোটামুটি শুরু হয়ে গেছে, টেকনিক্যাল একটা টিম আসবে, এই সপ্তাহেই আসবে, এবং আসার পরে ফাইনালি একটা চেক আপ হবে। চেক হওয়ার পরে মেশিনারি জিনিসগুলো বসে যাবে, আর আমরা যত তাড়াতাড়ি পারি এটাকে চালু করার চেষ্টা করব। তো আর্ন হবে পরিষেবা, একদম 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 জেলা পরিষদে একদম একটা আর্ন হবে। আর সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা স্বচ্ছ একটা পরিবেশ পাবো। মানে এখানে ম্যাডাম কি তৈরি হবে? সেটা সার তৈরি হবে, তার মধ্যে প্লাস্টিক থেকে আবার প্লাস্টিক দিয়ে আমরা রাস্তা তৈরি করার জন্য কিছু মানে পাকা রাস্তা, শুধু যে ইসে দিয়ে কি বলে ওটাকে কংক্রিট দিয়ে সেটা না, আমরা প্লাস্টিক দিয়েও প্লাস্টিকের রাস্তা স্টার্ট করছি আমরা জলপাইগুড়ি। মানে সেই ডাম্পিং গ্রাউন্ড থেকে কি? একদম একদম একদম। অমিত বণিকের রিপোর্ট। রেশনে নিম্নমানের চাল বিলির অভিযোগ। জলপাইগুড়ির রাজগঞ্জে নিম্নমানের রেশন সামগ্রী বিলির অভিযোগে রেশন ডিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন উপভোক্তারা। অভিযোগ, নিম্নমানের চালের পাশাপাশি দেওয়া হচ্ছে খাওয়ার অযোগ্য আটা। তারই প্রতিবাদে এদিন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান রাজগঞ্জ ব্লকের আমবাড়ির মহামায়া কলোনির বাসিন্দারা। উপভোক্তাদের অভিযোগ, চালের মধ্যে পোকা কিলবিল করছে। তেতের জন্য আটা খাওয়া যায় না। এই ঘটনা আজকের নয়, দীর্ঘদিন ধরেই হচ্ছে। এই চালের ভাত আর আটার রুটি খেয়ে পেট খারাপ হচ্ছে। রেশন ডিলারকে বারবার বিষয়টি জানালেও কোনো রকম পরিবর্তন হয়নি বলে অভিযোগ। সেই অভিযোগ কানে আসতেই তদন্ত করে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিয়েছে খাদ্য দপ্তর। সেদিকে আমরা গরিব মানুষ বাইসা রয়েছি। মমতা না দিলে তো আমরা বাঁচতাম না, মরে যেতাম। লকডাউনে ঠিক দিতে আছে, আমরা বাইসা রয়েছি। কিন্তু কি চাল দিচ্ছে? এই যে এরকম খারাপ চাল দেয়, খাওয়া যায়? এগুলি খাওয়া যায় না তো। চালের মধ্যে খালি পোকা হেঁটে বেড়াচ্ছে। দেখতে আছেন তো, আপনারা ফটো দিলে দেখতেই আছেন। এগুলি খায় মানুষ মরবে না? কতদিন? আর বহুত দিন ধরে দিতে আছে এগুলি। আমরা প্রতিবাদ করি না, আমরা প্রতিবাদ করি না। এই চালই নেন? এই চাইলি নেই, প্রতিবাদ করি না। খাইয়া কত মানুষের পেট খারাপ হইতাছে। আজকে কি অবস্থা? আজকে এই চালের অবস্থা এরকম। চাল কেমন, কি আছে, পোকা টোকা আছে কি? হ্যাঁ, পোকা আছে তো, কত পোকা হাঁটতেছে। এই যাবে না? না, এটা নিয়েও খাওয়া যাবে না। আটা 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 ওই অবস্থা। খেয়ে কি পেট খারাপ হচ্ছে? হ্যাঁ, পেট খারাপ হচ্ছে খেয়ে। আর আপনাকে টিকা মুখে দেওয়া যায় না। আমরা চাই, আমরা গরিব মানুষ, আমরা যেন খাইতে পারি, একটু ভালোটা চাই। এই যে আটাগুলা দিছে, এগুলা খায় কি মানুষ মরবে? অনেক মানুষের পেট খারাপ হয়ে গেছে এই আটা খায়। আর কেরি পোকা চাল একদম বস্তা ধরে নিয়ে আসে, একদম খাওয়ার যোগ্য না। প্রতি মাসেই আমরা শুধু একদিনে আমরা কমপ্লেনটা করি নাই, বারবার এগুলাই দিতেছে। সব রেশনে ভালো দেয়, আমাদের এখানে কেন খারাপ মাল লাগবে? কেন খাবে এগুলা? তো এই বিষয় নিয়ে বলি নাই, রেশন ডিলারকে বলা হয়েছিল? হ্যাঁ, না বলি নাই। যেটা বলি নাই সেটা মিথ্যা কথা বলে লাভ নাই। এবারই বললাম, দেখি কেউ বলে না, এই যে এইবার ধরছি। চালের কি রকম অবস্থা? খুব খারাপ, দেখো না, এই যে চালটা দেখলে বোঝা যায়। আতক চাল একদম পচা, কেন পোকা সমানে। সব জায়গায় ভালো যায়, এই রেশনটাকে খালি পচা। কিরা পোকা ভর্তি। কি চাইছেন আপনি? আমরা ভালো চাইতেছি, না খায় থাকি। আমরা গরিব মানুষ, আমরা এগুলো খাই, আমরা তো বিক্রি করি না। আমরা এখানে চাল কিনাই, এখানে আবার উন্ডা নিয়ে যায় চাল। এই চাল বেচা হবে না। কে চাল? এই যে রেশন ডিলার।
এখান থেকে হ্যাঁ এখান থেকে আবার ওরা কিনা রাখে চাল। কি বলবো, এর থেকে ভালো দেওয়া উচিত। যা আমাদের যা আসে আমরা তাই দিচ্ছি। আর আমরা কি করবো, আমরা তো আর কিছু করতে পারি না। আমরা তো আর ঘর থেকে পাল্টা দিতে পারি না, আমরা কি করবো। এগুলো সরকার থেকে দিচ্ছে এরকম? সরকার থেকে এরকম দিচ্ছে, আমরা তো দূর থেকে। চাল কি আসছে? হ্যাঁ চলে আসছে কোথা থেকে আসছে? শিলিগুড়ি চালে দেখা যাচ্ছে পোকা হাঁটছে। ওরা আছে। এখন আমাদের যা দিবে আমরা তো তাই দেবো, আমরা কি করবো, আমাদের তা কিছু করার নেই। এই চাল কি খাওয়ার যোগ্য? এটা তো খাওয়ার যোগ্য না, কিন্তু কি করবো, আপনারা যে চালটা পাচ্ছেন সেটাই দিচ্ছেন। সেটাই দিচ্ছি। এরকম কত? বস্তা আছে, 21 বস্তা। সব থেকে কি একই অবস্থায় পোকা হাঁটছে বা কিছু আটাগুলো বলছে নিম্নমানের দেওয়া হচ্ছে, তো বিষয়টা নিয়ে কি আপনি জানাবেন উপরে বা বিষয়টা যদি জানানোর দরকার থাকে তাহলে জানাবো। পিনাকি শীলের রিপোর্ট। জয়ন্তীপাড়ায় বহু পুরনো পুকুরের সংস্কারের কাজে শিলান্যাস, ব্যয় 58,87,000 টাকা। জলপাইগুড়ি শহরের জয়ন্তীপাড়ায় হাইস্কুল এবং সোনালী বালিকা বিদ্যালয় সংলগ্ন বহু পুরনো পুকুরটির অবশেষে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত সংস্কার আর সৌন্দর্যায়নের কাজ। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকল্পের শিলান্যাস হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন, দুটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এছাড়াও অন্যান্যরা। পুরসভার চেয়ারম্যান জানান, অমৃতে 2.0 প্রকল্পের অধীনে পুকুর সংস্কারে 67% অর্থ দিচ্ছে রাজ্য সরকার, বাকিটা কেন্দ্রের। পরিকল্পনা অনুযায়ী পুকুরের চারপাশে বোল্ডার পিচিং করে পার বাধাই, বসার জায়গা, আলো সহ অন্যান্য পরিকাঠামো তৈরি হবে। স্কুল কলেজের শিক্ষার্থী এলাকাবাসীর জন্য এটি হতে পারে একটি পরিচ্ছন্ন মনোরম বিনোদন কেন্দ্র। এদিন মাদক বিরোধী অভিযান বিষয়েও কঠোর অবস্থান করেন চেয়ারম্যান। স্থানীয় বাসিন্দাদের আশা, এই প্রকল্প বাস্তবায়নে পুকুরটি আবারও ফিরে পাবে তার পুরনো ঐতিহ্য আর সৌন্দর্য। আজকে জলপাইগুড়ি শহরের 12 নম্বর ওয়ার্ডে হাই স্কুল, জলপাইগুড়ি হাই স্কুলের উল্টো দিকে এবং সোনালী গার্লসও পাশে, এখানে আমরা একটা যে অনেক বছরের পুকুর, যেটা ভয়ঙ্কর বিভীষিকা অবস্থায় পড়েছিল, ভাইস চেয়ারম্যান থাকাকালীন আমি উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং আজকে তার শিলান্যাস হলো। এখানে 52,87,000 টাকা খরচা করে আমরু 2.0 প্রকল্পে আমরা এই পুকুরটার সৌন্দর্যায়ন করব। এখানে বোল্ডার পিচিং করে বাঁধানো হবে, পাশে রাস্তা করা হবে, বসার জায়গা করা হবে এবং তারপরে পৌরসভা লাইট লাগাবে। এই 52,87,000 টাকার মধ্যে 67% টাকা কিন্তু রাজ্য সরকার দিচ্ছে। তাই আজকে আপনাদের বলছি যে এই প্রকল্পে আজকে এখানে এটা শিলান্যাস হলো, এটা আমরা 1 বছরের মধ্যে কমপ্লিট করব এবং আজকে আমি এখান থেকে বলেও গেলাম যে 12 নম্বর ওয়ার্ডে আমরা প্রচুর কাজ বিধানসভা নির্বাচনের আগেই সম্পন্ন করব। তা এখন আমাদের একটাই লক্ষ্য যে মানে যুদ্ধকালীন তৎপরতায় উন্নয়নের গতি এগিয়ে নেয়। যে আগেও উন্নয়ন ছিল, কিন্তু এখন গতিকে আরও ত্বরান্বিত করতে হবে, কারণ মানুষ এখন একটা জিনিসই চায় যে ডু ইট নাও, এই যে করবো এইভাবে ফেলে রাখা যায়। কবে থেকে শুরু হবে এই কাজটা? আজকে শুরু হয়ে গেল, হ্যাঁ আজকে শুরু হয়ে গেল। অনেক দিনের প্রতীক্ষিত কাজ জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন পুকুরের সংস্কার এবং সৌন্দর্যায়ন আজকে পৌরসভার পক্ষ থেকে সম্মানীয় চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি মহাশয় মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং নির্দেশে তার শুভ সূচনা করলেন। আশা করি মমতা ব্যানার্জির আশীর্বাদে আমরা শীঘ্রই কাজটা সম্পন্ন করব এবং চেয়ারম্যান সাহেব প্রতিশ্রুতি দিলেন যে মমতা ব্যানার্জির আশীর্বাদে উনি শীঘ্রই সোনালী গার্লসের গলি, দেবী ব্যক্তির গলির কাজটা শুরু করবেন এবং টুকটাক যে 2-1টা আরও ছোটো কাজ বাকি আছে 12 নম্বর ওয়ার্ডে সেটাও করবেন। আমরা খুব আশাবাদী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যে উন্নয়নের জোয়ার ছড়িয়ে দিয়েছেন সেখান থেকে 12 নম্বর ওয়ার্ড বাদ যাবে না এবং শীঘ্রই সৈকত চ্যাটার্জি মহাশয়ের মাধ্যমে মমতা ব্যানার্জি এই কাজগুলো সম্পন্ন করবেন বলে আমরা আশাবাদী। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। 14 মে 2022 সালের ঘটনা। ধূপগুড়ি থানা এলাকায় শালবাড়িতে জমি বিবাদকে কেন্দ্র করে আত্মীয় পরিজনদের মধ্যে শুরু হয়ে যায় ঝগড়াঝাটি। অভিযোগ ওঠে গোবিন্দ মণ্ডলের পরিবারের উপর বেশ কয়েকজন হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় বিবাদ। হামলাকারীরা বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। বিবাদকে কেন্দ্র করে গোবিন্দের পাশাপাশি তার পরিবারের সবার ওপর আক্রমণ করে অভিযুক্তরা। বেশ কয়েকজন জখম হন, সবাইকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর থাকায় গোবিন্দকে ধূপগুড়ি থেকে রেফার করা হয় জলপাইগুড়ি হাসপাতালে। পরিবার জখম গোবিন্দকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় তার। মৃতের পরিবার মোট 9 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায়। পুলিশ চার্জশিটে আরো 3 জনের নাম যুক্ত করে। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা জেল হেফাজতে ছিল। এদিন অভিযুক্ত নিখিল সরকার, বিশ্বনাথ সরকার, বুদ্ধেশ্বর মণ্ডল, বাসন্তী মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। অন্যদিকে শম্ভু মণ্ডলকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। এমনটাই জানান সহকারী সরকারি আইনজীবী প্রসেনজিৎ কুমার দেব। হ্যাঁ, আজকে এই ধূপগুড়ি পিএস কেস নাম্বার 296/2022 এই কেসটাতে 5 জনের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো এবং এই ঘটনাটা 14/5/2022 এই ধূপগুড়ি থানার অন্তর্গত শালবাড়ি গোবিন্দ মণ্ডলের বাড়িতে ঘটনাটা ঘটেছিল এবং এই ঘটনাটা 2:30 থেকে 3:30টার মধ্যে ঘটে। এই যে আসামিদের আজকে সাজা হলো, এই আসামিরা ওই ঘটনার দিন লাঠি, বাঁশের লাঠি, কোদাল, দা এসব নিয়ে ওই বাড়িতে বলপূর্বক ঢোকে এবং ওই বাড়িতে গোবিন্দ মণ্ডলের যে স্ত্রী সন্ধ্যারানী মণ্ডল এবং তার ছেলেদেরকে 4 জন ছেলেকে গ্রিভিয়াসলি অ্যাসল্ট করে এবং গোবিন্দ মণ্ডল যখন ওই ঘটনাস্থলে আসেন তখন গোবিন্দ মণ্ডলকে এখানে 2 জন আসামি, বুদ্ধেশ্বর মণ্ডল এবং নিখিল সরকার, এই 2 জন আসামি বাঁশের লাঠি দিয়ে এবং বাটাম দিয়ে এবং কোদাল দিয়ে তাকে মাথায় আঘাত করে, যার ফলে যারা আহত হয় গোবিন্দ মণ্ডল সহ তাদেরকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ধূপগুড়ি হাসপাতাল থেকে গোবিন্দ মণ্ডলকে জলপাইগুড়িতে পাঠানো হয় এবং অন দ্য ওয়ে তিনি মারা যান। অন দ্য ওয়ে টু শিলিগুড়ি আনন্দলোক হসপিটালে ওরা যখন নিয়ে যাচ্ছিল তখন মারা যান। এই কেসটাতে এফআইআর হয়েছিল 9 জনের বিরুদ্ধে। বুদ্ধেশ্বর, সুরঞ্জন মণ্ডল, শম্ভু মণ্ডল, মায়ারানী মণ্ডল, সুস্মিতা মণ্ডল, বিশ্বম্বর মণ্ডল, নিখিল সরকার, অজয় সরকার এবং বাসন্তী সরকার, 9 জনের বিরুদ্ধে এফআইআর হয়। চার্জশিটে আরও 3 জনের নাম আসে এবং এইটাতে যখন বিচার হয়, বিচারের সময় ডিউরিং দ্য ট্রায়াল এটাতে 20 জনের এগেনস্টে চার্জশিট হয় এবং সেই 20 জনের এগেনস্টে যখন 20 জনকে অ্যাজ এ উইটনেস পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল ডিউরিং ট্রায়াল। 12 জন উইটনেসকে প্রসিকিউশন এক্সামিনেশন করেছে। ডিউরিং ট্রায়াল ওদের এগেনস্টে সমস্ত যে অভিযোগগুলো আছে সেগুলো নিঃসন্দেহাতীতভাবে প্রসিকিউশন প্রমাণ করেছে এবং আজকে 5 জনের সাজা হয়েছে, যার মধ্যে বুদ্ধেশ্বর মণ্ডল এবং নিখিল সরকার এই 2 জনকে 302 এবং 448-এ সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং তার পাশাপাশি নিখিল সরকার এবং বাসন্তী সরকারকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অন্য আসামি শম্ভু মণ্ডল তাকে 10 বছরের সাজা দিয়েছে। 448, 307 মতে তাকে দোষী সাব্যস্ত আজকে আদালত করেছে। ধীমান রায়ের রিপোর্ট। আজ মহান দার্শনিক স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ঋষি অরবিন্দের প্রয়াণ দিবস। সেই উপলক্ষে অরবিন্দ জন্ম জয়ন্তী উদযাপন কমিটি জলপাইগুড়ি শাখার উদ্যোগে থানা মোড়ে অবস্থিত অরবিন্দ পার্কে অরবিন্দের মূর্তিতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হলো। ঋষি অরবিন্দ জন্ম জয়ন্তী উদযাপন কমিটি উদ্যোগে মহান দার্শনিকের মূর্তিতে মাল্যদান করলেন গোবিন্দ রায়, তপন ভট্টাচার্য প্রমুখ। এরই পাশাপাশি ঋষি অরবিন্দর বিষয়ে একটি আলোচনা শিবিরও অনুষ্ঠিত হয় এখান থেকে। জন্ম এবং মহাপ্রয়াণ দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান এখানে সংগঠিত করলাম। আমাদের জলপাইগুড়ি শ্রী অরবিন্দ আশ্রম ট্রাস্ট আদরপাড়ায় যা অবস্থিত, সেখানে সন্ধ্যা 6:30টায় আমাদের প্রার্থনা এবং
শ্রী অরবিন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীতাঞ্জলি, কবিতা পাঠ, তার গ্রন্থ পাঠ সংগঠিত হবে। এই কর্মসূচি প্রতি বছরই আমরা সংগঠিত করি। 15ই আগস্ট তার আবির্ভাব দিবসে এখানে জাঁকজমক করে আমাদের অনুষ্ঠান হয়। আজ মহাপ্রয়াণ দিবসেও এই মহান ঋষির প্রতি আমরা শ্রদ্ধা জানাবার জন্য এখানে অনাড়ম্বর অনুষ্ঠানে সমবেত হয়েছি। সকালের এই অনুষ্ঠান শেষ হচ্ছে, আর সন্ধ্যায় আমরা সকলে আদরপাড়ার আশ্রমে সামিল হয়ে শ্রী অরবিন্দের প্রতি তার তিরোধান দিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কের পাশ থেকে বিশালাকৃতির অজগর সাপের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গত কয়েকদিন ধরে তিস্তার বিবেকানন্দ পল্লী এলাকায় একটি অজগর সাপের গতিবিধি লক্ষ্য করছিলেন স্থানীয়রা। সাপটির খোঁজে তল্লাশি চালান পরিবেশ কর্মীরা, কিন্তু এদিন সকালে স্থানীয়রাই রাস্তার পাশে মৃত অবস্থায় একটি অজগর দেখতে পান। খবর পেয়ে প্রায় 9 ফুট লম্বা মৃত অজগর সাপটিকে উদ্ধার করেন পরিবেশ কর্মীরা। গাড়ির ধাক্কায় সেই সাপটির মৃত্যু হয়েছে বলে অনুমান। দেখুন, খুবই দুঃখজনক ঘটনা যে তিস্তা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে একটা প্রায় 9 ফিট লম্বা মৃত অজগর উদ্ধার করা হয়েছে এইমাত্র, যেটা খুবই দুঃখজনক। এবং এখানে আমরা কিছুদিন আগে একটা অজগর সাপ রেস্কিউ করে নিয়ে যাই রাত্রিবেলা। পরবর্তীতে আমরা আরও 2 দিন আসি, 3 দিন আগে এবং গতকালকেও আসি, খবর পেয়ে যে এখানে অজগর সাপ আছে। তো আজকে আমাদের কাছে খবর যায় এবং খবর পাওয়ার পরে আমরা গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে আমাদের সভাপতি বিনোদ আগরওয়াল এবং আমি অঙ্কুর দাস সম্পাদক এখানে ছুটে আসি এবং আসার পরে দেখতে পাই একটা অজগর সাপ মারা গেছে। এবং ঘটনাটা এমন যে জাতীয় সড়কের উপরে কিন্তু মারা যায়নি, জাতীয় সড়কের পাশে যে একটা এক্সট্রা করে রাস্তা বানানো আছে, যে রাস্তা দিয়ে বালি পাথর টানার জন্য, তিস্তার বালি পাথর টানার জন্য কিছু ডাম্পার সকালবেলা রাত্রিবেলা চলাফেরা করে, সেই ধরনের কোনো একটা গাড়ি চাপা পড়ে মারা গেছে বলে আমাদের সন্দেহ এবং এলাকাবাসী যা জানালেন সেই ক্ষেত্রে। তো এই যে গাড়িগুলো এখান দিয়ে আসা যাওয়া করেন, এটা একটু তদন্ত হওয়া উচিত যে গাড়িগুলো বৈধ কি অবৈধভাবে চলাফেরা করছে, কারণ প্রায় 9 ফিটের একটা অজগর এখানে মারা গেছে, সেটা খুবই দুঃখজনক ঘটনা। অমিত বণিকের রিপোর্ট। বাংলা পরিবর্তন যাত্রা কর্মসূচির অঙ্গ হিসাবে ডুয়ার্সে পথসভা করল বিজেপি। এদিন বিজেপির মেটেলি আপার মণ্ডল কমিটির তরফ থেকে মেটেলি বাজার চৌপথিতে হয় ওই জনসভা। পথসভায় তৃণমূল সরকারের দুর্নীতির অভিযোগ তুলে সরব হন বিজেপি নেতারা। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাকও দেওয়া হয়। বিজেপির নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা জানান, বন্ধ চা বাগান খুলতে পারছে না রাজ্য সরকার, মালিকপক্ষ শ্রমিকদের পিএফ এর টাকাও জমা করছে না। তৃণমূলের নেতারা একের পর এক দুর্নীতিতে যুক্ত, মানুষ সব জানে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ এই সরকারকে উৎখাত করবে। এই দিনের এই পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপির মেটেলি আপার মণ্ডলের সভাপতি অমিত ছেত্রী, সুভাষ সার্কি, বিনু ওরাও, রেগেন প্রধান, দুলাল দাস সহ আরো অনেকে। आप लोगों को पता है पश्चिम बंगाल का हालत, खास करके हमारे चाय बागान का हालत जिस प्रकार से यहाँ पश्चिम बंगाल का हो रहा है। बंद चाय बागान, पीएफ ऑफिस जमा नहीं होना, कमाने के बाद में चाय बागान के लोगों को तनख्वाह नहीं मिलना, उसके बाद में आज जो एसआईआर का प्रक्रिया हो रहा है उसमें सत्ता पक्ष द्वारा बाधा डालना, बांग्लादेशियों को वोटर लिस्ट में नाम उठाने के लिए ममता बनर्जी का प्रेरित करना। हम लोगों का कहना है जहाँ भारतवासी है वो हमारा वोटर हो सकता है, एक विदेशी बांग्लादेशी वोटर कैसे हो सकता है? उसका यहाँ का सत्ता पक्ष द्वारा मतलब समर्थन देना, ये सब बहुत सारे चीज़ है जिसको यहाँ पर किया जा रहा है। इसलिए हम लोग आज पथसभा किए हैं, जनता को इससे थोड़ा सा अवगत करा रहे हैं। और आने वाला दिन हमारा पश्चिम बंगाल में चुनाव है कि अच्छा शिक्षा, अच्छा स्वास्थ्य, अच्छा पानी का व्यवस्था, अच्छा डॉक्टर, अच्छा मास्टर की व्यवस्था हो, हमारे गेम्स हो, ये सब चीज़ को लेकर हमारी मांगे हैं। हमारा किस तरह से आसाम में आज हमारा जमीन का मालिकाना हक मिला, हमारा पश्चिम बंगाल नहीं मिले, इसलिए हम चाहते हैं कि पश्चिम बंगाल लोग अच्छी सरकार लाए, नई सरकार लाए और सब सोच समझ के एक बार बीजेपी को मौका दे, इसीलिए आज हमारा ये स्टेट को। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ড বন্ধের দাবিতে সদর মহকুমা শাসক দপ্তরে 24 নম্বর ওয়ার্ড কমিটি। দায়সারা কাজের অভিযোগ পৌরসভার বিরুদ্ধে, জল প্রকল্পে গর্তে পড়ল বাস। মানব বর্জ্য থেকেই তৈরি হবে জৈব সার, আধুনিক উদ্যোগে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় আসছে বড় বদল। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।